This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভা ভোট এখনো অনেক দেরি, আর তার আগে হুগলির চণ্ডীতলা বিধানসভায় ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে বর্তমান বিধায়কের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ। সনদ, ঠিক কি ঘটছে? একবারই তাই যে চণ্ডীতলার বিধায়ক সাথী খন্দকার তিনি এবারে তিনবারের বিধায়ক, পরপর তিনবার তিনি চণ্ডীতলা বিধানসভা থেকে জিতেছেন। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্বের বা ব্লকের যারা নেতৃত্ব তৃণমূল নেতৃত্ব আছে তাদের দাবি এই তিনবারের বিধায়ক হলেও তিনি এলাকায় সেইভাবে কোনো রকম উন্নয়নমূলক কাজ করছেন না। পাশাপাশি চণ্ডীতলা ব্লকের যে গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতাল একেবারে ভগ্নদশা, সেই হাসপাতালের উপর বিশেষ কোনো নজর তিনি দেননি। আর তাদের আরো অভিযোগ যে সাথী খন্দকার শুধুমাত্র আসেন এলাকায় শুধুমাত্র ছবি তোলার জন্য। যদিও আমরা যেটা জানি যে যিনি সাথী খন্দকার যিনি বিধায়ক, তিনি তার বাড়ি শেওড়াপল্লী এলাকার যে চাঁদদানি বিধানসভা, সেই চাঁদদানি বিধানসভা বাড়ি। আর যদিও হুগলি জেলার মধ্যেই এই চাঁদদানি বিধানসভা বা শেওড়াপল্লী এলাকা পড়ে, এই যে তার বিরুদ্ধে এত ক্ষোভ, তার কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? হ্যাঁ, তিনি যেটা একবারই এই তার বিরুদ্ধে যে তৃণমূল ব্লক নেতৃত্বে যেভাবে তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, সাথী খন্দকার যদিও বিষয়টা পাত্তা দিতে চাননি। তিনি যেটা দাবি করেছেন, তিনি যেটা বললেন বা বলেছেন যে যারা তার বিরুদ্ধে বলছে তারা নাকি সকলেই তার ভাই, এই বলেই কিন্তু তিনি বিষয়টাকে এড়িয়ে গেছেন। ধন্যবাদ শরৎ। আমার কালকে একটা কর্মীদের নিয়ে একটা বিজয় সম্মেলন ছিল। আমি ঘরের মধ্যে বক্তব্য রেখেছি কর্মীদের কাছে। চণ্ডীতলার বিধায়ক করতে হবে মিন্স কাজের লোককে বিধায়ক করতে হবে। আমার এই আবেদন নেতৃত্বর কাছে থাকবে। আমাদের যে আজকে যারা যারা নেতৃত্ব এসেছিল তাদের একটাই বক্তব্য, এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে তারা তুলে দিয়ে গেছে যে আমরা ঘরের ছেলে, চণ্ডীতলা বিধানসভায় ঘরের ছেলেকে আমরা বিধায়ক হিসেবে পেতে চাই। কেননা আমাদের কোনো গোষ্ঠীকন্দল নেই। আমরা তো দীর্ঘদিন অন্য বহিরাগত এমএলএকে নিয়ে আমরা ঘোরাফেরা করেছি। তৃণমূল থাকলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে না, সেটা পরিষ্কার। চণ্ডীতলার বিধায়ক না হসপিটালের কাজ করেছেন, না একটা কলেজ করতে পেরেছেন, না নতুন করে কিছু ভাবনা চিন্তা আমাদের চণ্ডীতলা বিধানসভার জন্য করেছেন। আমার এর উত্তর কিছু নেই এখানে। আমার দলের লোকেরা বলছে তার ভালো লেগেছে, বলছে হয়তো মনে ইচ্ছা করেছে বলছে। আমার কিছু উত্তর নেই, তো বললাম তারা আমার ভাই। আগামী মাস থেকে জিএসটির হারে বড় পরিবর্তনের সম্ভাবনা। কোনো ক্ষেত্রে জিএসটির হার কমে হবে 5%। কিছু পণ্য পরিষেবার উপর জিএসটি বাড়িয়ে 18% করা হবে। আগামী 2রা ডিসেম্বর মন্ত্রিসভা গোষ্ঠীর বৈঠকে সিদ্ধান্ত, খবর সূত্রের। আসন্ন সংসদ অধিবেশনে লোকসভায় ওয়াকফ বিল পেশ করে বিল পাস করানোর চেষ্টা করবে সরকার। 8ই ডিসেম্বর লোকসভায় আসছে ওয়াকফ বিল। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, এই বিতর্কিত বিল নিয়ে ইতিমধ্যেই শাসক এবং বিরোধী দুই তরফের সংঘাত কার্যত চরমে। আমরা দেখেছি যৌথ সংসদীয় কমিটির বৈঠক, অর্থাৎ যে যৌথ সংসদীয় কমিটি এই মুহূর্তেই ওয়াকফ বিল পর্যালোচনা করছে, তারা এখনো পর্যন্ত কোনো ঐক্যমত্যে আসতে পারেনি। শুধু দুপক্ষের বাদানুবাদ নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অন্যান্যদের কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে স্টাডি ট্যুর ওয়াকফ যৌথ সংসদীয় কমিটি, তাও ক্যান্সেল করতে হয়েছে এই দ্বিমতের কারণে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুপক্ষই, অর্থাৎ শাসক দল এবং তার পাশাপাশি বিরোধী দলের সাংসদরা, তারা প্রত্যেককে স্পিকারের কাছে চেয়ারম্যানের ভূমিকা নিয়ে তারা অভিযোগ জানিয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত কোনো ঐক্যমত্যে আসতে পারেনি যৌথ সংসদীয় কমিটি। কিন্তু এর মধ্যেই যে খবর আসছে যে আগামী সেশনেই এ বিষয়ে যে রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করা হবে, টেবিল করা হবে পার্লামেন্টে। আর ঠিক এই জায়গাতেই বিরোধীরা প্রশ্ন তুলছে যে যখন যৌথ সংসদীয় কমিটির পর্যালোচনা শেষ হয়নি, যখন কোন রকম ঐক্যমত্যে আসাই যায়নি, তখন এই বিল টেবিল করে দেওয়া এটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ বা নিয়ম বিরুদ্ধ। ফলত সংঘাত। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়।